হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব কম্প্যারিজন অফ আয়নিক, কোভ্যালেন্ট এন্ড মেটালিক বন্ডস। মানে হলো যে আয়নিক, সমযোজী এবং ধাতব বন্ধনের তুলনা, মানে তুলনামূলক আলোচনা। যে আসলে আমরা আগের ভিডিওগুলোতে আয়নিক কম্পাউন্ড সম্পর্কে শিখেছি, কোভ্যালেন্ট কম্পাউন্ড শিখেছি, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট কম্পাউন্ড শিখেছি, মেটালিক কম্পাউন্ডও শিখেছি। তাহলে এখন আমরা আলোচনা করব যে আসলে তিনটা পাশাপাশি, যে আসলে কোভ্যালেন্ট কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড এবং মেটালিক কম্পাউন্ড, এই যে তিনটা এর বৈশিষ্ট্যগুলো আলাদাভাবে আলোচনা করেছি, বাট আজকে বা এখন আমরা এগুলোকে পাশাপাশি একসাথে আলোচনা করে দেখবো যে আসলে কোনটা কতটুকু শক্তিশালী বা কোনটা কত দুর্বল, অথবা কিভাবে গঠিত হয়, সবগুলো একসাথে আমরা আলোচনা করব। সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে একটা লাইক বাটনে প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর একটু কাজ, তাহলে যে বেল আইকনটা বাজিয়ে দিবেন, আমি ভিডিওটা আপলোড করলে যেন সাথে সাথে এই নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান যে আমি ভিডিও আপলোড করেছি এবং ভিডিওটা আপনারা দেখতে পারেন। এরপরে আর একটা হেল্প আমার জন্য বা অন্য যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্যও করবেন। তা হলো ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করবেন, কারণ বাংলা ভাষায় কিন্তু এই কেমিস্ট্রির বেশি ভিডিও পাওয়া যায় না। যত কিছু পাওয়া যায় মোটামুটি অলমোস্ট অন্যান্য ভাষা, ইনক্লুডিং ইংলিশ। তাহলে আমাদের দেশের যারা ইংলিশে একটু দুর্বল, তুলনামূলক দুর্বল, তাদের জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, যাতে তারা খুব ভালো ইংলিশ না জেনেও রসায়ন বা এই কেমিস্ট্রি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেতে পারে। সো এই জন্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করবেন, যাতে অনেক ছাত্রছাত্রী বা তুলনামূলক যারা ইংলিশে একটু দুর্বল, তাদের সাথে, তাদের সামনে এটা ভিডিওটা পৌঁছায়, যে তারা যেন এই ভিডিওগুলো দেখে তো রসায়নের বেসিক নলেজ সম্পর্কে একটা আইডিয়া পেতে পারে। সো বেশি কথা না বলে আমরা আমাদের আলোচনায় চলে যাই, যে কম্পারিজন অফ আয়নিক কম্পাউন্ডস। তার মানে এই যে তিনটা আয়নিক কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড এন্ড মেটালিক বন্ডস, এই যে তিন ধরনের কম্পাউন্ড বা বন্ডের এই যে তুলনামূলক আলোচনা, সেটা আমরা শিখছি। সো আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, মেটালিক বন্ড। সো আয়নিক বন্ডটা কোথায় কোথায় তৈরি হয়? আমরা প্রথমেই বলেছিলাম যে আয়নিক বন্ড তৈরি হয় অকার্স ট্রান্সফার অফ ইলেকট্রনস বিটুইন এ মেটাল এন্ড নন মেটাল। মানে একটা ধাতব পরমাণু থেকে ইলেকট্রন দানের ফলে, একটা অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণের ফলে আয়নিক বন্ধনটা তৈরি হয়। কোভ্যালেন্ট বন্ডটা কিভাবে হয়? যে আসলে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয় দুইটা অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আর মেটালিক বন্ডটা তৈরি হয় যে এই যে অ্যাট্রাকশন অফ মেটাল ক্যাটায়ন্স অ্যাটমস এন্ড ডিলোকালাইজড ইলেকট্রনস। মানে এই যে মুক্ত ইলেকট্রন এবং এই যে অ্যাটমগুলো, অ্যাটমগুলো মানে ধাতব পরমাণুগুলো, ধাতব পরমাণু বা ধাতব আয়নগুলোর মধ্যে আকর্ষণের কারণে এবং এই যে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে এই ধাতব বন্ধনটা তৈরি হয়। বাইন্ডিং এনার্জির কথা যদি বলি, মানে যে বাইন্ডিং এনার্জির ক্ষেত্রে এই আয়নিক বন্ধনের বাইন্ডিং এনার্জি অনেক 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 বেশি হয়, and binding energy is higher than the metallic bond. মেটালিক বন্ডের তুলনায় কিন্তু এই যে আয়নিক কম্পাউন্ডের বা আয়নিক বন্ডের বাইন্ডিং এনার্জি অনেক বেশি। বাইন্ডিং এনার্জি ইজ হায়ার দ্যান দ্য মেটালিক বন্ড, মানে মেটালিক বন্ডের বাইন্ডিং এনার্জিটা কিন্তু রিলেটিভলি অনেকটা দুর্বল। যদিও এই যে এদের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, সেগুলো আমরা একটু পরে আলোচনা করবো, এখানেই আছে। সো এই যে বাইন্ডিং এনার্জি ইজ লেস দ্যান কোভ্যালেন্ট অ্যান্ড আয়নিক বন্ড, মেটালিক বন্ডের ক্ষেত্রে এদের বাইন্ডিং এনার্জিটা রিলেটিভলি অনেক কম। আয়নিক কম্পাউন্ড গুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না সলিড স্টেটে, কিন্তু যদি এটাকে মেল্ট করা হয় অথবা জলের মধ্যে বা পানির মধ্যে ডিজলভ করা হয়, তাহলে এটা কন্ডাক্টিভিটি শো করে। আর কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো বা কোভ্যালেন্ট বন্ড যেগুলোর মধ্যে থাকে, এরা কিন্তু খুব সহজে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। দ্যাট মিনস ভেরি পুয়ার কন্ডাক্টর, ভেরি লো কন্ডাক্টিভিটি। মেটালের ক্ষেত্রে
যেহেতু ইলেকট্রন ক্লাউড অথবা ফ্রি ইলেকট্রন থাকে, এই মেটালগুলো কিন্তু খুব বেশি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তার মানে এখানে যত রকমের বন্ডের কথা বলেছি, সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে মেটালিক বন্ড বা মেটালিক কম্পাউন্ডস। নন ডিরেকশনাল, এই যে আয়নিক বন্ডটা হয়, এটা শুধু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হচ্ছে। তো এখানে কোনো ডিরেকশনের কোনো ব্যাপার থাকে না। এখানে ইলেকট্রন শেয়ার করছে, শেয়ারের ফলে সেটা যদি শেয়ারটা যদি ইকুয়ালি হয়, তাহলে এটা নন ডিরেকশনাল হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ইলেকট্রন শেয়ারটা ইকুয়াল হয় না, যে কারণে সেখানে একটা মেরু বা পোলারিটি সৃষ্টি হয়, যে কারণে আমরা এখানে একটা ডিরেকশনের কথা বলেছি। এটাও কিন্তু নন ডিরেকশনাল বন্ড, মানে এই যে মেটালিক বন্ড সেটাও কিন্তু নন ডিরেকশনাল। প্রেজেন্ট অনলি ইন ওয়ান স্টেট, মানে যত ধরনের আয়নিক কম্পাউন্ড পাওয়া যায় তার অধিকাংশ অর ম্যাক্সিমাম এটা হলো কি সলিড স্টেট পাওয়া যায়, কারণ এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট খুব হাই হওয়ার কারণে এগুলো শুধুমাত্র সলিড স্টেটই পাওয়া যায়। প্রেজেন্ট অনলি ইন থ্রি স্টেটস, মানে তিন স্টেটেই আমরা পেয়ে থাকি এই যে কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো, সলিড লিকুইড গ্যাস, তিনটা অবস্থাতেই পাওয়া সম্ভব। উম, আর মেটাল গুলো প্রেজেন্ট অনলি ইন ওয়ান স্টেট, সলিড স্টেট, মানে সলিড স্টেটে। তবে মার্কারি যদি আমরা বলি, মার্কারি বা এইচজি বা পারদ, এই পারদ কিন্তু লিকুইড। তার মানে এক্সেপশন একটা কেস, বাট অধিকাংশ যত মেটাল আছে সব মেটালেই কিন্তু সলিড স্টেটে পাওয়া যায়। নন মেলায়েবল, মানে এইটাকে আমরা যদি করি, মানে পাতলা পাতে রূপান্তর করতে পারবো না। যদি আমরা হ্যামার দিয়ে বা কোনো কিছু দিয়ে এটাকে মানে চাপ দেই, তাহলে এটাকে কিন্তু পাতলা পাতে বা সরু তারে পরিণত করা যাবে না। একই রকম কোভ্যালেন্ট কম্পাউন্ড বা কোভ্যালেন্ট বন্ড, এটাকেও কিন্তু আমরা পিটিয়ে পাতলা পাতে পরিণত করতে পারবো না। কিন্তু ধাতব পদার্থ, এই যে আমাদের বাসাবাড়ির যে ইলেকট্রিকের ওয়্যার গুলো, এগুলো কিন্তু ধাতব দিয়ে, মানে কপারের তার। তার মানে এই যে তারগুলোকে বা এই কপার ধাতুকে খুব সরু করে বা সরু তারে পরিণত করা যায়। হায়ার মেল্টিং পয়েন্ট আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে, তারপরে কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে লোয়ার মেল্টিং পয়েন্ট, আর মেটালের ক্ষেত্রেও কিন্তু হাই মেল্টিং পয়েন্ট। তার মানে শুধু কোভ্যালেন্টের ক্ষেত্রে মেল্টিং পয়েন্টটা রিলেটিভলি অনেক কম। নন ডাকটাইল, নন ডাকটাইল, ডাকটাইল, মানে এইটাকে যে যেমন বললাম যে মেলায়েবল, এটাকে পাতলা পাতে বা শীটে তৈরি করা যাবে, এটা হলো ভঙ্গুর, এটাকে তাপ দিলে আমরা ভেঙে যাবে। নন ডাকটাইল, এই যে আয়নিক কম্পাউন্ড আছে, সোডিয়াম ক্লোরাইডের কথা বলেছি, সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা হাতুড়ি দিয়ে আঘাত করি, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ঠিক একইভাবে কোভ্যালেন্ট কম্পাউন্ড, এটাকেও যদি আমরা হাতুড়ি দিয়ে আঘাত করি, শক্ত জোরে আঘাত করি, তাহলে এটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কিন্তু এই যে ধাতব পদার্থ, এটাকে চাইলে আমরা যে কোনো শেপে কনভার্ট করতে পারি। আয়নিক কম্পাউন্ডের বয়লিং পয়েন্ট হাই, মেল্টিং পয়েন্ট হাই বলেছি, বয়লিং পয়েন্টও ডেফিনেটলি হাই হবে। এটার ক্ষেত্রেও একই রকম, যে মেল্টিং পয়েন্ট খুব কম বলেছি, লোয়ার মেল্টিং পয়েন্ট, তাহলে বয়লিং পয়েন্টও খুব লো হবে। আর এটার ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট খুব হাই ছিল, বয়লিং পয়েন্টও হাই হবে। সো এই হলো আমাদের তিন ধরনের বন্ধন বা আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, মেটালিক বন্ডের তুলনামূলক আলোচনা। আসলে যদি কখনো পরীক্ষায় তুলনামূলক আলোচনা করতে বলে, তখন কিন্তু সাদৃশ্য বৈসাদৃশ্য দুইটাই আলোচনা করতে হবে। কিন্তু যদি আমরা ডিফারেন্স কখনো বা পার্থক্য বলে বলা হয়, তাহলে সবসময় কি করতে হবে, ইফ উই ওয়ান্ট টু রাইট ডাউন দ্য ডিফারেন্স, মানে পার্থক্য, তাহলে শুধুমাত্র দুইটার মধ্যে পার্থক্য হয়ে থাকে, তিনটার মধ্যে কিন্তু পার্থক্য আমরা একসাথে দেখাতে পারি না। কিন্তু যদি আমরা তুলনামূলক আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে তিনটা চারটা পাঁচটা যতগুলোই হোক না কেন, সেগুলোর ক্ষেত্রে তুলনামূলক আলোচনা করা সম্ভব। তার মানে ডিফারেন্স এবং কম্প্যারিজন, এই যে দুইটা টার্ম, এই দুইটা টার্ম কিন্তু আমাদেরকে পারফেক্টলি বুঝতে হবে। যদি কখনো কখনো কোশ্চেনে কম্প্যারিজন থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তিনটা এই যে আয়নিক বন্ড, সেখানে বৈসাদৃশ্য এবং সাদৃশ্য, মানে সিমিলারিটি ডিসিমিলারিটি দুইটাই কিন্তু থাকবে। আর যদি শুধুমাত্র ডিফারেন্স চাওয়া হয়, তাহলে ডিফারেন্স মানে জাস্ট ডিসিমিলারিটি, মানে যেগুলো
আয়নিক বন্ডে কিভাবে হয়, কোভ্যালেন্ট বন্ডে কিভাবে হয় সেটা বলতে হবে। বাট ওই দুইটার একই যে বৈশিষ্ট্যগুলো, যেমন এখানে আমরা দেখেছি যে নন মেলায়েবল এই দুইটা কিন্তু সিমিলারিটি, এই যে যখন আয়নিক বন্ড কোভ্যালেন্ট বন্ডের কথা বলবো তখন সেটা কিন্তু সিমিলারিটি হয়ে যাবে। তার মানে যদি কখনো ডিফারেন্স ডিসকাস করতে বলা হয় তখন কিন্তু আমরা আর এই রকম পয়েন্ট বা এই যে বিষয়গুলো সেই ডিফারেন্সের মধ্যে আলোচনা করব না। কিন্তু যখন কম্প্যারিজন বলা হবে তখন কিন্তু আমাদের এইরকম পয়েন্টগুলো আলোচনা করা যেতে পারে। সো এই হলো আজকের ভিডিও। সো ধন্যবাদ সকলকে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকন বাজিয়ে ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য সবসময় রেডি থাকুন। আর হলো যে ভিডিওটি বেশি বেশি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, যাতে যারা ইংলিশে একটু দুর্বল তাদের কাছে এই বাংলা ভাষার রসায়নের ভিডিওটা পৌঁছে যায়, যাতে তারা খুব সহজেই এই যে বাংলা ভাষায় কেমিস্ট্রি সব শিখে তারা বেসিক নলেজটা অন্তত পেতে পারে। ধন্যবাদ সকলকে।